সন্ধ্যা। আজ কমিক্স অ্যান্ড স্টোরির পঞ্চম পর্ব। এটি একটি বিশেষ পর্ব এবং এই পর্বে আমি দুটি কমিক্স নিয়ে আলোচনা করব। দুটি কমিক্সই সদ্য প্রকাশিত এবং কল্পবিশ্ব প্রকাশনা থেকে এই দুটি অনুবাদ কমিক্স প্রকাশিত হয়েছে। দুটি কমিক্স বাংলা কমিক্সের জগতে কিছুটা অভিনব এবং একথা আমি হলফ করে বলতে পারি যে ছোট বড় যে কোনো বয়সের মানুষই এই দুটি কমিক্সকে পছন্দ করবে এবং এই কমিক্স দুটির মধ্যে একটি বহুস্তরীয় কথন আছে। এই বহুস্তরীয় কথনটি সমস্ত বয়সের যে কমিক্স পাঠক তাদেরকে আকৃষ্ট করবে। আসুন দেখে নেওয়া যাক শতপ্রেতের মিছিল এবং বুদ্ধগ্রাম এই দুটি কমিক্সের ভেতরের বিষয়বস্তুটি। প্রথমে আলোচনা করা যাক বুদ্ধগ্রাম কমিক্সটি নিয়ে। বুদ্ধগ্রাম কমিক্সটি লিখেছেন চেন কুইফান এবং ছবি এঁকেছেন জ্যাকব সিগারেনি। চেন কুইফান অ্যাকচুয়ালি চীনের একজন প্রখ্যাত সায়েন্স ফিকশন লেখক। তার কামিং অফ দ্য লাইট অবলম্বনে এই বুদ্ধগ্রাম কমিক্সটি তৈরি। এটি প্রথমে সাদা কালো হিসেবে ফিউচার ফিকশন প্রকাশ করে এবং এটি গল্প বিশ্ব প্রকাশ করার সময় এটি কালার কমিক্স হিসেবে প্রকাশ করেছে। উজ্জ্বল ঘোষ এটি রং করেছেন এবং রনিন এটি বাংলা অনুবাদ করেছেন। দীপ ঘোষ সংক্ষেপে যে সম্পাদকীয় প্রবন্ধ কমিক্সটির ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কিছু কথা লিখেছেন। কমিক্সটির এটি একটি ভেরিয়েন্ট কভার এবং এটা একটি নর্মাল কভার আছে, কিন্তু ভেরিয়েন্ট কভারটি আমার বেশি ভালো লেগেছে। পেছনে সংক্ষেপে গল্পটি বলা আছে। 450 টাকা দাম। কল্পবিশ্ব কমিক্সের লোগো। এটি কল্পবিশ্বের প্রথম কমিক্স এবং এই লোগোটিও এই কমিক্সের সাথেই প্রথম প্রকাশ হলো। গল্পটি স্পয়লার ছাড়া বলা প্রায় অসম্ভব, তবু যতটুকু ক্লাইম্যাক্সটা বাদ দিয়ে বলা যায় সেটুকু বলি। ওয়ান বলে একজন ভদ্রলোক এবং তার টেকনোলজিক্যাল টিম বুদ্ধগ্রাম বলে একটি অ্যাপ তৈরি করেন এবং অ্যাপটির বিশেষত্ব হলো যে অ্যাপটি দিয়ে যদি কোনো ছবি তোলা হয় সেই ছবিটাকে পরবর্তীকালে যতই এডিট করা হোক না কেন এটাকে অরিজিনাল ছবিতে মুহূর্তের মধ্যে কনভার্ট করে দেওয়া যাবে বা সেটাকে চেনা যাবে। এবং এর অ্যাপ্লিকেশন মূলত হওয়া উচিত ছিল মিলিটারি বা অথেন্টিকেশন অফ অরিজিনাল ডকুমেন্ট এসব ক্ষেত্রে, কিন্তু ওয়ান সমস্ত জায়গা থেকে প্রত্যাখ্যাত হন এবং চংবো টিমকে তিনি এই অ্যাপটিকে জনসাধারণের মধ্যে প্রচার করার দায়িত্ব দেন। চংবো প্রথমে যে প্রসেসটি নিয়েছিল সেটি ব্যর্থ হয় এবং পরবর্তীকালে বুদ্ধের স্পিরিচুয়ালিজমের সঙ্গে এই অ্যাপটিকে মিশিয়ে মার্কেটিং এর কাজটি করে এবং তাতে সে প্রচন্ড সফল হয় এবং বহু মানুষ অ্যাপটি ডাউনলোড করে। তারপরে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। অ্যাপ দিয়ে ছবি তোলার কারণে ক্যান্সার সেরে যায় বা কিছু মানুষ অ্যাক্সিডেন্টের আগে হয়তো অ্যাপ দিয়ে ছবি তুলেছে, সে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরে আসে। এসব অদ্ভুত ঘটনা ঘটার ফলে লোকের মধ্যে একটা বিকারের জন্ম হয় এবং তারা ভাবতে শুরু করে যে অ্যাপের পেছনে যারা রয়েছে তারা অত্যন্ত শক্তিশালী এবং বুদ্ধের আশীর্বাদ ধন্য এবং তাদের কাছে পৌঁছতে পারলে তারা বুদ্ধের বাণী এবং আশীর্বাদ আমাদের হাতেও পৌঁছে দিতে পারবেন। এর ফলে একটা ক্যাওস তৈরি হয় এবং চংবো সেখান থেকে পালিয়ে যায় তার স্ত্রী কেকে এবং তার মাকে ছেড়ে এবং একটি বুদ্ধের মন্দিরে আশ্রয় নেয়। এখানে সে মন্দিরের যে প্রধান তার কাছে জানতে পারে এই বুদ্ধগ্রাম অ্যাপটি সিস্টেমের নেচারের যে নর্মাল সিস্টেম সেই সিস্টেমের যে লজিক সেই লজিকটাকে ডিস্টার্ব করছে। তার জন্য এই অদ্ভুত সব অলৌকিক ঘটনা ঘটতে শুরু করেছে এবং সিস্টেমে যখন এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটে তখন তাকে বাঘ বলে এবং বাঘকে ধ্বংস করার জন্য সিস্টেম নিজেই এগিয়ে আসে এবং চংবো বুঝতে পারে যে যারা বুদ্ধগ্রামের সঙ্গে জড়িয়ে আছে তাদের জীবন বিপন্ন। এই বিপন্নতা এবং মৃত্যুর মুখোমুখি হওয়ার পর চংবো এবং তার স্ত্রী কেকে কিভাবে এই বিপদ থেকে বেরিয়ে আসে, বুদ্ধগ্রাম
অ্যাপটি বা কিভাবে তাদের সাহায্য করে সেটা নিয়েই এই গল্পটি ছোট বড় সকলেরই ভালো লাগবে এবং এটি মাল্টি লেয়ার স্টোরি এবং এর স্তর বিন্যাস এবং গল্প কথন এতটাই ওপেন এন্ডেড এবং ক্লাইম্যাক্সটি এতটা ওপেন এন্ডেড যে এটা নিয়ে বহু ভাবনার খোরাক কমিক্সটি কিন্তু দিয়ে যায়। এর বাংলা কমিক্স জগতে এ ধরনের কমিক্স কিন্তু খুবই বিরল এবং আন্তর্জাতিক মানের যে সমস্ত কাজ হচ্ছে সেই সমস্ত কাজ কিছুটা পরিচয় আমরা এই কমিক্সটির মধ্যে দিয়ে পাই। খুবই ভালো কাজ কল্প বিশ্বকে এই কমিক্সটি আনার জন্য অনেক ধন্যবাদ। দ্বিতীয় কমিক্সটিও কল্প বিশ্ব প্রকাশিত কমিক্স এবং এটার নাম শতপ্রেতের মিছিলের রাত। শিয়াজিয়া আন্তর্জাতিক যে সায়েন্স ফিকশনের জগৎ, সায়েন্স ফিকশনের সাহিত্যের যে জগৎ তাতে অত্যন্ত পরিচিত নাম। শিয়াজিয়ার গল্প অনুসরণ করে এই কমিক্সটি তৈরি। সেলেনা মাও এটাকে অনুবাদ করেন এবং ক্যালফার গিরেল্লি এটি এঁকেছেন এবং রং করেছেন। এটি কালার কমিক্স হিসেবে ফিউচার ফিকশনের পক্ষ থেকে বেরিয়েছিল এবং এটি বাংলা অনুবাদ করেছেন রিজু গাঙ্গুলি এবং বাংলা বর্ণবিন্যাস করেছেন উজ্জ্বল ঘোষ। যথারীতি দীপবাবুর একটা সুন্দর সম্পাদকীয় এর মধ্যে রয়েছে। এটি পড়লে কমিক্সটি সম্বন্ধে জানা যায়, ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানা যায়। কমিক্সটি যে গ্রাফিক্যাল প্রপার্টি এটি বুদ্ধগ্রামের থেকে অনেকটা বেশি এবং কমিক্স তো আলটিমেটলি ছবি এবং স্টোরি টেলিং এর সমন্বয়। সেই সমন্বয়টা কিন্তু শতপ্রেতের মিছিলে অনেক বেশি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট প্যানেলের মধ্যে দিয়ে সময়কে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রয়াস করা হয়েছে। এই গল্পটাও যদি এখন স্পয়লার ছাড়া বলা যেত তাহলে বলতাম, কিন্তু সেটাও খুবই অসম্ভব এবং যতটা ক্লাইম্যাক্সের বাদ দিয়ে চেষ্টা করছি বলার। এই শতপ্রেতের মিছিলের রাত গল্পটি শুরু হচ্ছে প্রেত সরণি বলে একটি জায়গায় এবং এটি একটি অ্যামিউজমেন্ট পার্কের মতো। এখানে প্রেতেরা থাকে, যদিও শিয়াজিয়া প্রেত বলেছেন কিন্তু একটু চোখ বুলিয়ে দেখলে কমিক্সটি আমরা বুঝতে পারি যে এরা অ্যাকচুয়ালি রোবট, প্রেত নয়। এই ছবিটি দেখলে পরিষ্কার বোঝা যায় যে এটি রোবট তৈরির প্রসেস। এটা যান্ত্রিক দেহের মধ্যে যে মানুষগুলি মারা গেছে তাদের আত্মাকে ভরে দেওয়া হচ্ছে, ফলে তাদের মেমোরি রয়েছে। মেমোরি মানেই যন্ত্রণা এবং প্রত্যেকটি প্রেত তাদের পুরনো জীবন সম্পর্কে অবহিত এবং পুরনো জীবনকে তারা ভেবে কষ্ট পায়। সেইখানে লিং বলে একটি বাচ্চা হঠাৎ কুড়িয়ে পায় একজন প্রেত এবং সে সেটি জিয়াওকিয়ান বলে একটি মেয়েকে বড় করার জন্য বা মানুষ করার জন্য দেয়। নিং কিন্তু অন্য প্রেতের মতো নয়, কারণ তার ব্যথা বেদনা সমস্ত কিছু আছে যা অন্যান্য প্রেতের নেই এবং পরবর্তীকালে নিং কিন্তু আবিষ্কার করে যে তারও ঘাড়ে এই জিয়াওকিয়ানের মতন প্রেতদের যেরকম নাম্বার থাকে সেরকম নাম্বার কিন্তু নিংয়েরও পিঠে রয়েছে। তাহলে কি নিংও রোবট, বা বলা যেতে পারে সে কি একটু উন্নত ধরনের রোবট? এই চারিদিকে থাকা যে প্রেত জীবন, সেই প্রেত জীবনের থেকে সে কি কিছুটা আলাদা? আর প্রেত সরণির বাইরেই বা কি আছে? প্রেত সরণি যখন ধ্বংস হয়, যখন প্রেত বিপন্ন হয়, তখন নিঙের অবস্থাটা কি হয়? নিঙও কি মারা যায়? এই সমস্ত বিষয়গুলি নিয়ে সিরাজিয়া গল্পটি বুনেছেন এবং ক্যালফের এই গল্পটি তৈরি করেছেন। অনবদ্য কিছু গ্রাফিক আছে। এই গল্পটি ও বহুস্তরীয় এবং ছোট বড় সকলেই এটি উপভোগ করবেন। শেষের দিকে বুদ্ধগ্রামও আছে। শেষের দিকে যারা
হোমস্টিক ক্রিয়েটার, লেখক, আর্টিস্ট, তাদের সংক্ষিপ্ত জীবনী দেওয়া আছে। রিজু গাঙ্গুলি বাবু এটা অনুবাদ করেছেন, উজ্জ্বল বাবু এটা ভ্যারিয়েন্ট কভারটি এঁকেছেন। ভ্যারিয়েন্ট কভারটি একটু অনবদ্য, আমি ভ্যারিয়েন্ট কভারটি নিয়ে বলি। ফ্ল্যাট কালারে ভ্যারিয়েন্ট কভার, কিমোনো যে ফ্ল্যাট কালারে কিমোনো, জিয়াও কিয়ানের যে চেহারা এবং তার চারপাশে লাল ফুলের যে সমারোহ, যেন রক্ত লাল ফুল যা রক্তের সঙ্গে সম্পর্কিত একটা অশুভ মৃত্যুর আবহ তৈরি করে দেয়। অনবদ্য কভার, এবং গল্পবিশ্ব এই ধরনের কমিক্স আরো আনুক। আমরা এই ধরনের কমিক্স পড়লে আন্তর্জাতিক কমিক্সে যে অগ্রগতি এবং যে বিষয়, সেই বিষয়গুলি সম্বন্ধে আরো বেশি করে জানতে পারবো। বাংলা কমিক্সে আরো সমৃদ্ধ হবে। আজকে এ পর্যন্তই। এর পরবর্তী পর্ব আসবে 26শে জানুয়ারি, সেটিও একটি বিশেষ পর্ব, সেটি সম্বন্ধে পরে আমরা আলোচনা করব, পোস্ট দেব। আজকে এই পর্যন্তই। শুভরাত্রি, নমস্কার।